দর্শক, অবশেষে ইরান তাদের নতুন নেতা পেল। সেই 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরে এই প্রথম একজন নতুন নেতা পেল ইরান। তাহলে আমরা দেখলাম যে ইসলামিক বিপ্লব হয়েছে 1979 সালে এবং তারপর থেকে ইরান তিনজন ধর্মীয় নেতা পেল। প্রথম জন ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তারপরে তার শিষ্য আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি 10 দিন আগে নিহত হওয়ার পরে তারপরে এই নতুন ইরানের সুপ্রিম লিডার হলেন বা ধর্মীয় নেতা হলেন আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তিনি হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান এবং তাকেও কিন্তু 28শে ডিসেম্বর মার্কিন ইসরায়েলি বাহিনী হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তিনি তখন তেহরানে ছিলেন না। এবং তাই না, এই যে এত কিছু হচ্ছে, মুস্তফা খামেনি কিন্তু জনসম্মুখে আসেননি। এমনকি তার পিতার যে ফিউনারাল হয়েছিল, মানে জানাজা হয়েছিল, দাফন হয়েছিল, সেখানেও তিনি ছিলেন না। এবং এই সিদ্ধান্তগুলো কিন্তু ইরানের সর্বোচ্চ পরিষদ থেকে নেওয়া হয়েছিল, কারণ একজন নেতা লাগে, যে কোনো যুদ্ধে প্রত্যেকে হলো একজন নেতা লাগে। যে হ্যাঁ, খামেনি পুত্র এখনো আছে, প্রতি নিয়ন্ত্রণে আছেন। ইরানে কিন্তু মানে নেতার ছেলেকে নেতা বানানোর রেওয়াজ নাই। তারপরেও আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান রেখে এবং ইরানের যে বিপ্লবী গার্ড IRGC, তাদের সঙ্গে এই মুস্তফা খামেনির কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। এবং আপনারা জিনিস খেয়াল করবেন যে ইরানে কিন্তু মানে ভিতরে ভিতরে আসলে একটা নেতৃত্বের সংকট চলতেছিল। যেমন গত পরশুদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট হলো, তার ক্ষমতা কিন্তু কম, সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ধর্মীয় নেতার। তো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি হঠাৎ করে আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বসলেন। তিনি বলেছেন যে কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, বাহরাইন, আমরা সরি, আমরা আর তোমাদের উপর কোনো হামলা চালাবো না। হ্যাঁ, যদি তোমরা হামলা না চালাও ভালো কথা। কিন্তু হামলা কিন্তু বন্ধ হয়নি। ইরান থেকে কিন্তু ওই ক্ষেপণাস্ত্র যাচ্ছে, মিসাইল যাচ্ছে, তারপরে ড্রোন যাচ্ছে, বোমা যাচ্ছে। তাহলে ইরানের প্রেসিডেন্ট বললো যে আমরা হামলা চালাবো না, কিন্তু হামলা চলছে। তার মানে হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের যে ইরানের যে বিপ্লবী গার্ড আছে, ওদের উপর আসলে কোনো কন্ট্রোল আছে হয়তো বা কম আছে, বা সবাই কথা শুনতেছে না। কারণ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বিভিন্ন ক্ষেত্রে এগুলো ডিসেন্ট্রালাইজড করে দিয়েছিলেন, যে হ্যাঁ আচ্ছা, আমরা বর্তমানে এই বিপ্লবী গার্ডগুলো এই সিদ্ধান্ত নিতে পারবে। এখন সে অনুযায়ী কিন্তু তারা হামলা চালিয়ে যাচ্ছে। এবং ইরানের প্রেসিডেন্ট যে নমনীয় ভাব প্রকাশ করে ক্ষমা চেয়েছেন, যেটাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আত্মসমর্পণ, সেটাকে বিপ্লবী গার্ড ভালো চোখে নেয়নি এবং তারা কঠিন সমালোচনা করেছে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের। তো এই কারণেই বিপ্লবী গার্ডের খুবই প্রিয় মুস্তফা খামেনি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারেনি শুধু এই আয়াতুল্লাহ আলী খামেনির জন্য। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তো অনেক অভিজ্ঞ, অনেক বয়স্ক, তার একটা হাত কাজ করতো না যুদ্ধ করতে করতে। তো তিনি চিন্তা করলেন যে কি দরকার পারমাণবিক অস্ত্র তৈরি করার। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এই আয়াতুল্লাহ মুস্তফা খামেনির অধীনে ইরান খুব দ্রুতই পারমাণবিক সক্ষমতা অর্জন করবে। এবং এই আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তিনি অনেক অ্যাডভান্স এবং অনেক অ্যাগ্রেসিভ। এবং ইরানের যে 88 সদস্য বিশিষ্ট ধর্মীয় কাউন্সিল, ধর্মীয় বড় বড় নেতারা, এই 88 জন এই কাউন্সিল সদস্য হন এবং তারা ভোটাভুটির মাধ্যমে, গোপন ভোটাভুটির মাধ্যমে তারা এই আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে তারা নতুন নেতা নিযুক্ত করেছেন। এবং ধর্মীয় নেতা হওয়ার পরপরই তিনি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ করার কঠিন শপথ নিয়েছেন এবং অলরেডি ক্ষেপণাস্ত্র দ্বিগুণ গতিতে চালানো শুরু করে দিয়েছেন। এবং আজকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটা পোস্ট জানিয়েছে যে মুস্তফা খামেনির অধীনে ইরানে অলরেডি প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবং একটা ছবি প্রকাশ করেছে, এটি ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা আপনাদের সেবায় প্রস্তুত সাইয়দ মুস্তফা খামেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আরব দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে না, এবং ইসরায়েলি এরা কিন্তু গোপন করতেছে, এরা কিন্তু এগুলো প্রকাশ করতেছে না। আমার মনে হয় যে একমাত্র মার্কিন টেলিভিশন CNN তারা প্রকৃত খবর প্রচার করে। এছাড়া BBC বলেন, আল জাজিরা বলেন, কেউই কিন্তু প্রকৃত খবর প্রচার করে না। যে আমরা অলরেডি দেখেছি প্রচুর বাংলাদেশি নিহত হয়েছেন যারা আরব কান্ট্রিতে কাজ করেন, কারণ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বাংলাদেশি মারা গিয়েছেন। তথ্য পাচ্ছি আমরা। কাজে বাংলাদেশি যদি এরকম 4-5 জন মারা গিয়ে থাকে বিভিন্ন দেশে, তাহলে তো আরো মারা গেছে অনেক অন্য দেশে, তাই না? কিন্তু এগুলো গোপন করতেছে। এবং কালকে বিবিসিতে পড়লাম যে এই যে মিসাইল আসতেছে, ক্ষেপণাস্ত্র আসতেছে, এগুলো ওই ভিডিও করে বাংলাদেশি পোলাপাইন তারা ওই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আরব দেশে। এই কারণে প্রায় 150টা 60 জনকে গ্রেফতার করা হয়েছে। বলা হয়েছে খবরদার এগুলো শেয়ার করবো না। তার মানে ক্ষয়ক্ষতি গোপন করার একটা চেষ্টা কিন্তু আরব এবং ইসরায়েল করে যাচ্ছে, আবার ইরানও করে যাচ্ছে। কারণ ইরানে তো আসলে কারো ঢুকাই কোনো অনুমতি নেই। তবে ইরানে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানে এই পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম যে 1200
55 জন মারা গেছে এই ইরানে গত 9 দিনে। এবং ইরানের যে তেল শোধনাগার সেখানে হামলা চালিয়েছে। তো এই তেলগুলো আবার রাস্তার ড্রেনের ভিতর ছড়িয়ে পড়েছে, রাস্তার পাশে পাশে আগুন জ্বলছে এবং ইরানের পরিবেশ ভয়াবহ এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। মানে ইরানকে যতটুকু সম্ভব, মানে যেভাবে সম্ভব, আপনি দেখেন যে ভারত দাওয়াত দিয়ে আনলো ইরানের নৌবাহিনীকে, সেখানে তারা যৌথ মহড়া করবে এবং সেই যৌথ মহড়া কিন্তু আমেরিকাকেও দাওয়াত দিয়েছিল, কিন্তু আমেরিকা আসে নাই। তো এই নেভিরা কিন্তু আনাম, কারণ তারা যখন মহড়ায় আসে তখন তারা অস্ত্র শস্ত্র আনতে পারে না। তো এই মহড়া শেষ করে তারা চলে যাওয়ার সময় আমেরিকা টর্পেডো দিয়ে হামলা চালিয়ে জাহাজটাকে ডুবিয়ে দিল। সেখানে প্রায় 100 জন ইরানি নৌবাহিনী সদস্য মারা গেল। তারা বাঁচা বাঁচা বলে চিৎকার দিয়েছে রেডিওতে মানে যে একটা ইয়ে পাঠায়, মেডে মেডে মেডে, মানুষ যে বিপদে পড়ে। ইন্ডিয়া আসেনি, অথচ তাদের আমন্ত্রণে কিন্তু গিয়েছিল। শ্রীলঙ্কা আসছে, শ্রীলঙ্কা আইসা যাকে যাকে পারছে বাঁচাইছে, তীরে নিয়ে গেছে, সেবা টেবা দিচ্ছে, তারপরে বিনা পয়সায় ভিসার জন্য সবকিছু যাতে লিগেল ভাবে থাকে চেষ্টা করতেছে শ্রীলঙ্কা। আবার আমেরিকা বলছে শ্রীলঙ্কাকে, এদেরকে কিন্তু ইরানে পাঠাইবা না, এদেরকে রেখে দাও। এরকম বিভিন্ন চাপ দিচ্ছে। অনেকেই মনে করতেছেন যে এই যে ইরানের এই যুদ্ধজাহাজ ঠিক কোন জায়গায় আছে, এই তথ্যটা কিন্তু ভারতই দিয়েছিল মার্কিন গোয়েন্দা বাহিনীকে। নতুন সুপ্রিম লিডার হই আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তিনি চাচ্ছেন যুদ্ধটা যত দীর্ঘ করা যায়, যে আমরা ইরান তো আমরা গেছি, আমরা তো মরছি, সবারই নিয়ে মরম। এটাই হচ্ছে গিয়ে সমস্যা। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আসলে আরব দেশের অর্থনীতিগুলো ভেঙে পড়বে এবং আরব দেশ ট্রাম্পের বন্ধু ট্রাম্পের চায় না। আবার ট্রাম্পেরও খরচ আছে। এখানে দ্য টেলিগ্রাফ লিখেছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে তত এর অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানি দামের ঊর্ধ্বগতি এবং জনমতের বিরূপ প্রতিক্রিয়া সব মিলিয়ে যুদ্ধটি এখন ট্রাম্পের জন্য নতুন মাথা ব্যথা হয়ে উঠেছে। বিশেষ করে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এবং বলা হয়েছে যে এই ইরানের সঙ্গে যে যুদ্ধ, এই যুদ্ধের দৈনিক খরচ হচ্ছে $100 কোটি। এই ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার প্রতিদিন খরচ $100 কোটি। এটা এখন ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এটাই বলতেছে দ্য টেলিগ্রাফ। আরেকটা জিনিস শুনলাম যে প্রায় 1 লক্ষ ইসরায়েলি নাকি তারা তাদের দেশ ছেড়ে চলে গিয়েছে এবং তারা রাস্তাঘাটের সব সিসি ক্যামেরা ভেঙে ফেলতেছে, বলেছে এগুলো নাকি ইরানিরা হ্যাক করবে। এবং ইসরায়েলিরা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়, এই জন্য তারা কোনো আওয়াজ শুনলেই মাটির নিচে বাংকারে লুকিয়ে থাকে এবং বাংকারেও নাকি মানুষ মারা যাচ্ছে, কিন্তু এইসব ক্ষয়ক্ষতি এরা প্রকাশ করতেছে না। ট্রাম্প 3 দিন আগে বলেছিল যে আমরা যে কুর্দি বিদ্রোহী আছে, যারা ওই ইরান তুরস্কের সীমান্তে বসবাস করে, আমরা সেই কুর্দি বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং তৈরি করতেছি, তাদেরকে আমরা স্থল বাহিনী হিসাবে ইরানের ভিতরে পাঠাবো। কারণ পৃথিবীতে সাক্ষী, উপর থেকে বিমান হামলা চালিয়ে কোনোদিন কোনো সরকার পরিবর্তন করা যায়নি, কাজে আমরা মার্কিন সৈন্য পাঠাবো না, আমরা ওই কুর্দিদেরকে ট্রেনিং মেনিং দিয়ে তারপর পাঠাবো। কিন্তু সেই ট্রাম্পই আবার বলতেছে না 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 থাক, কুর্দিরা ওখানে ফাইট করুক, এটা আমরা চাই না। কারণ তুরস্ক কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তুরস্ক বলতেছে যে না, এই কুর্দিরা হামলা করুক ইরানে, আমি চাই না। কারণ কুর্দিরা যেই স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন দেখতেছে, সেটা কিছু অংশ ইরান নিয়ে, কিছু অংশ তুরস্ক নিয়ে। আর এই তুরস্কটা কখনোই চাইবে না যে এই কুর্দিরা শক্তিশালী হয়ে উঠুক। এবং তুরস্ক কিন্তু নেটো সদস্য এবং খুবই শক্তিশালী একটা রাষ্ট্র সামরিক দিক দিয়ে। এবং আমেরিকা ইসরায়েল চাইবে না যে এই মুহূর্তে তুরস্ক ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করুক। ওদিকে আবার আমেরিকা বলতেছে যে আমরা রাশিয়াকে অনুরোধ করেছি যাতে সামরিক গোয়েন্দা তথ্য ইরানকে তারা না দেয়। তাহলে আপনাদের এত ক্ষমতা, এত শক্তি, আপনাদের রাশিয়াকে অনুরোধ করা লাগলো কেন? সাইপ্রাস স্বাধীন দেশ হলেও সেখানে একটি ব্রিটিশ ঘাঁটি আছে। কারণ সাইপ্রাস স্বাধীন হওয়ার পরে ইংল্যান্ডের সঙ্গে একটি চুক্তির কারণে সেখানে একটা ইংল্যান্ডের ঘাঁটি রয়ে গিয়েছে। হ্যাঁ, তো সেই ঘাঁটিতে নাকি ইরানি মিসাইল হামলা চালিয়েছে, যদিও এটা ইরান অস্বীকার করতেছে। ইরান বলতেছে যে না, আমরা চালাইনি, এটা ওই ইসরায়েলি আমাদের নাম করে হামলা চালিয়েছে। যাই হোক, তো সেই সাইপ্রাস বলতেছে যে যদি ইরানিরা হামলা চালিয়ে থাকে, সেটা কিন্তু আমাদেরকে হামলা করেনি, করেছে ওই ব্রিটিশ সেনা ঘাঁটিকে। সুতরাং আমাদের এই সাইপ্রাসে আমরা কোনো ব্রিটিশ আর্মির ঘাঁটি চাই না, এটাকে সরিয়ে নিতে হবে। সাইপ্রাসের জনগণ বলতেছে যে ইরান আমাদের আক্রমণ করেনি, ইরান আক্রমণ করেছে ওই ব্রিটিশ ঘাঁটিটাকে, সুতরাং এই ব্রিটিশ ঘাঁটি সরিয়ে দাও। ঠিক তেমনি ভাবে এই যে কাতার, কুয়েত, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, আরব আমিরাত, সব জায়গায় কিন্তু নতুন করে জনগণ আওয়াজ তুলবে যে এই আমেরিকান ঘাঁটিগুলো সরিয়ে দাও। এই আমেরিকান ঘাঁটির কারণে কিন্তু ইরান আমাদেরকে ক্ষেপণাস্ত্র মারতেছে। হ্যাঁ, এখন ট্রাম্প আবল তাবল বকা শুরু করতেছে। একবার বলতেছে কুর্দি পাঠাবো, আবার বলতেছে পাঠাবো না, আবার বলতেছে মার্কিন স্থলবাহিনী পাঠাবো, আবার চিন্তা করতেছে যে কি হয় না হয়। ট্রাম্প নিজেই নির্বাচনের আগে বলেছিল, মানে আমার পুরোপুরি খেয়াল নাই, বলেছিল যে এই যে বাইডেনের আমলে আমেরিকা যুদ্ধে যায়, যুদ্ধে গিয়ে আমেরিকার যে সেনাবাহিনী মৃত্যুবরণ করে এবং তাদের বডি ব্যাগের ভিতরে আসে, ওই যে মারা গেলে একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে চেন লাগিয়ে দেয় না, মানে বডি উইথ ব্যাগ, এগুলো হচ্ছে
ডিসরিসপেক্টেবল। একজন সৈন্য গিয়া বিদেশে যখন যুদ্ধ করতে গিয়ে মারা যায় এবং তার বিরোধটা ব্যাগের ভিতর করে আসে, তার মানে সে লুজার, সে মারা গেছে। আমি ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হই, এটা হবে না, যুদ্ধই হবে না। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হই এখন একের পর এক যুদ্ধ করতেছে এবং অন্তত 10 জন মার্কিন সেনা মারা গেছে, তাদের বডি ব্যাগের ভিতর করে আসছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ছিলেন বিমানবন্দরে, তিনি এভাবে স্যালুট দিয়েছেন অন্য সবার সঙ্গে, যে সামরিক যে শ্রদ্ধা এটা করেছেন। তিনি কিন্তু নিজে একের পর এক ব্যাগ উইথ বডি রিসিভ করতেছেন। বাংলাদেশিদের মৃত্যুর কথা আমি আগেই বলেছিলাম, যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় অনেক বাংলাদেশি মারা গিয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে, ড্রোনের আঘাতে। আচ্ছা, মধ্যপ্রাচ্যে শুধু বাংলাদেশি বাস করে? সেখানে তো আরবরা বাস করে, পাকিস্তানিরা বাস করে, তারপরে ভারতীয়রা বাস করে। তাহলে বাংলাদেশি যেহেতু মারা গেছে, সেখানে তাহলে পাকিস্তানি মারা গেছে, ভারতীয় মারা গেছে, আরব মারা গেছে। কিন্তু এই মৃত্যুগুলোর কথা গোপন করা হচ্ছে। ইংল্যান্ড এবং পুরো ইউরোপের সবচেয়ে নাম করা সামরিক বিশেষজ্ঞ, যিনি নিজেও বিমান বাহিনীর পাইলট ছিলেন, তাকে উপস্থাপক জিজ্ঞেস করতেছে একটা টিভি অনুষ্ঠানে যে ট্রাম্প মানে এখন এই কথা তখন সেই কথা এগুলো বলতেছে কেন? তিনি হেসে বলেছিলেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে যুদ্ধ ট্রাম্পের পরিকল্পনা মাফিক যাচ্ছে না, এর জন্য তিনি হতাশা থেকে এগুলো বলতেছেন। দর্শক, এই হচ্ছে ঘটনা। এখন এই নতুন নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, তার নেতৃত্বে এখন ইরান ঐক্যবদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্প যেই নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন, ইরান সেটার ধারে কাছেও নেই। ইরানকে আক্রমণ করা যাবে, বিমান হামলা করা যাবে, ইরানের প্রচুর মানুষ মারা যাবে, ইরানের অবকাঠামো ধ্বংস হবে, কিন্তু স্বাধীন দেশ হিসাবে, সার্বভৌম দেশ হিসাবে ইরান বীরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তারা মতো স্বীকার করবে না। এবং তারা একটা মাত্র দেশ, তারা আশেপাশের সকল মুসলিম আরব দেশ, সকল আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়তেছে। এবং এই লড়াই যতই দীর্ঘায়িত হবে, ততই বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ততই আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, ততই আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, তত ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে। এবং ইরান সেটাই চায়। ওদিকে ট্রাম্প চায় যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করতে, কিন্তু ইরান একটা কথাই বলে দিয়েছে যে আমেরিকা, ইসরায়েল যুদ্ধ শুরু করেছো তোমরা, কিন্তু শেষ করবো আমরা। দর্শক,